সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। 2018 সালের 3রা মার্চ সকাল 9টার দিকে কোনো মামলা ছাড়াই মিরপুরের একটি সড়ক থেকে পুলিশ তুলে নিয়ে যায় বীর মুক্তিযোদ্ধা ডক্টর এম শাহ আলমকে। তারপর তার নামে দেয়া হয় 2টি গায়েবী মামলা, সেই সঙ্গে যুক্ত হয় নানামুখী নিপীড়ন। নিপীড়নের সেই সব স্মৃতি তুলে ধরতে অনুষ্ঠানে আজকে আমাদের অতিথি হিসেবে রয়েছেন তিনি। তার মুখ থেকেই শুনব কি ঘটেছিল সেই দিনগুলোতে। শাহ আলম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এছাড়াও আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা, কেন্দ্রীয় সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, যাকে 2014 সালের 14 ডিসেম্বর মিরপুরের সড়ক থেকে তুলে নিয়ে যায় কুখ্যাত ওসি সালাউদ্দিন। তার পরের ইতিহাস ভয়াবহ নিপীড়নের, যার পুরোটাই শুনবো তার মুখ থেকে। রবিন ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে ডক্টর শাহ আলম এবং ফখরুল ইসলাম রবিনের উপর নির্মিত 2টি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। দেশ স্বাধীনের সংগ্রামে যখন ঝাঁপিয়ে পড়েছিলেন, তখন শাহ আলম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্র। স্বাধীনতার পরের বছর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বিভাগে গ্রাজুয়েশন সম্পন্ন করেন তিনি। 1974 সাল থেকে 1977 সাল পর্যন্ত চাকুরি করে বাংলাদেশ শিল্প ব্যাংকে। তারপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে। কর্মজীবনের শুরুর দিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে কাজ করেছেন তিনি। সেই থেকে বিএনপির প্রতি তার এক ধরনের ভালো লাগার সৃষ্টি হয়। সে কারণে বিরাগভাজন হন ফ্যাসিস্ট হাসিনা প্রশাসনের। 2018 সালে মতিঝিলের নিজ অফিসে আসার সময় মিরপুর থেকে তুলে নেয় মডেল থানা পুলিশ। থানার ভিতরে আটকে 1 কোটি টাকা চাঁদা দাবি করে পুলিশ। এরপরের ঘটনা নির্যাতন নিপীড়নের এক নির্মম ইতিহাস। হাসিনার ফ্যাসিবাদী রাষ্ট্রে একজন বীর মুক্তিযোদ্ধার এমন নির্যাতিত হওয়ার ঘটনা সে সময় বেশ আলোড়ন তুললেও লাভের লাভ কিছুই হয়নি। বিচার তো দূরের কথা, স্বাভাবিক জীবনেও ফিরতে পারেননি তিনি। নোয়াখালীর চাটখালী উপজেলার সন্তান স্বেচ্ছাসেবক দলনেতা ফখরুল ইসলাম রবিন। পারিবারিকভাবে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি। এরপর ছাত্রদল যুবদল পেরিয়ে বর্তমানে তিনি স্বেচ্ছাসেবক দলের 1 নম্বর সহসভাপতি। এর আগে তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন। ফখরুল ইসলাম রবিন ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামে রাজপথে সাহসী ভূমিকা পালন করেন। 2014 সালে আন্দোলন চলাকালীন মিরপুরের আলোচিত ওসি সালাউদ্দিন একদিন তাকে রাস্তা থেকে তুলে নিয়ে যান। এরপর 7 দিন গুম ছিলেন তিনি। এই 7 দিন তাকে অমানবিক নির্যাতন করে হাসিনার পুলিশ বাহিনী। পরে আদালতে চালান করা হলে প্রায় 4 মাস কারাবরণ শেষে মুক্তি পান তিনি। দর্শক, প্রতিবেদন 2টি দেখলাম, এবার শুনবো তাদের সঙ্গে ঘটে যাওয়া সেই সব দুঃসহ নিপীড়নের স্মৃতিগুলো। প্রথমেই যাচ্ছি ডক্টর শাহ আলম। আপনি একজন মুক্তিযোদ্ধা, 76 বছর বয়সীর একজন মানুষ। আপনি তো আসলে রাস্তায় পিকেটিংও করতে যাননি, ভাঙচুর যাননি। তারপরেও কেন আসলে আপনি আইনশৃঙ্খলা বাহিনীর রোষানলে বা শেখ হাসিনার টার্গেটে পরিণত হলেন? আপনি বিএনপির একজন সমর্থক, একজন কর্মী, বিএনপির রাজনীতির সাথে একটা সময় জড়িত ছিলেন, বয়সের কারণে এখন সেটি আপনি পারছেন না, তারপরেও কেন? বিএনপির সাথে আমি সম্পৃক্ত, কারণ আমি জিয়াউর রহমানের আদর্শে ওই দলের সাথে আমি সম্পৃক্ত। বড় পদও ছিল, আমি মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি, বরিশাল জেলার সহসভাপতি, জিয়া পরিষদের আমি আজীবন সদস্য। সম্প্রতি আমি এবার জিয়া জনকল্যাণ পরিষদের আমি উপদেষ্টাও। কিন্তু ওই সময় সম্পূর্ণ ধরেন চাঁদাবাজি অথবা কারোর প্ররোচনায়, কারণ আমি জন্মগতভাবে আমরা জমিদারের বেটা। আমার বাড়ি 22 বিঘা, বুঝছেন এখনও। তো সেই ক্ষেত্রে আমরা জনগণের কল্যাণে তখন বেতন করতাম 8.5 লাখ টাকার বেতনে। আমি অন্তত অর্ধেক খরচ করলাম মানুষের জন্য, মানুষের শিক্ষা প্রতিষ্ঠান, তারপর আপনার জনকল্যাণ ব্যয় করতেন সমাজসেবক হিসেবে। এতে আমার জনপ্রিয়তা ছিল ব্যাপক।
এখন এইটার একটা সুযোগ নিয়ে মূলত চাঁদাবাজি অথবা আমাকে রাজনৈতিক মাঠ থেকে তুলে দেওয়া, এসব কারণে হঠাৎ করে একদিন আমার 10টার সময় মিটিং, আমার ফিনিক্স ফাইন্যান্সের, তখন আমি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, আমার অফিসে মিটিং আছে, আমি এমডির চার্জে, আবার অ্যাক্টিং এমডি। আমি তাড়াতাড়ি আমি 15টার দিকে বেরিয়ে এসেছি। ভাই আমি রূপনগরের কোনায় যখনই আসছি তখন হঠাৎ পুলিশে আইসা আমার গাড়িটাকে আটকায়। কি ব্যাপার জিজ্ঞেস করলাম, বলে কোনো ব্যাপার ট্যাপার পরে হবে, আপনি থানায় চলেন, এবং জোর করে গাড়ি থেকে আমাকে নামালো, একদম টেনে নামালো। নেমে নিয়ে তা আমার ছুটটুট পড়া এরকমই গেলাম। আমার বাড়ি হলো বদ্যিত পল্লবীতে, যেটা হলো রূপনগর থানা। রূপনগর থানায় আমার সুনাম অনেক, বা গণদী আগল যারা থানায়, ওরা যখন রিপোর্ট নিল বলে ওনার মতো উচ্চশিক্ষিত লোক, এত সুনামদারী লোক এই অঞ্চলে নাই। রিপোর্ট আসলো এই মামলার ব্যাপারে, ওরা তো থানায় রিপোর্ট দিয়েছে। কিন্তু এরপরে যখন আমাকে পিস্তল ধরে থানার মধ্যে দোতলায় উঠাইয়া রুমে আটকাইয়া পিস্তল ধরল, এসআই রহিম বুকে পিস্তল ঠেকিয়ে তখনই নগদ 1 কোটি টাকা দিতে বলে। আচ্ছা, না দিলে তাকে গুলি করে হত্যা করে লাশ গুম করে, যাতে তার কোনো আত্মীয় পরিজন তার লাশটা না পায়। 18/3/18। তারপরে আমি কি করলাম, উপায় না দেখে ওরা নেগোসিয়েট করে বললো যে আপনি তাহলে আপাতত 10 লক্ষ টাকা দিয়ে দেন, আপনাকে আমরা ছেড়ে দেব। আমার ড্রাইভার নিচে বসা, সরল বিশ্বাসে আমি অফিসে টেলিফোন করে দিলাম এমনিকে যে আমার যে এফডিআর আছে ওখান থেকে আপনি 10 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে এখনই পাঠাই দেন, নগদ ক্যাশ টাকা। এই ক্যাশ টাকা আনিয়া ওসি নজরুলের কাছে দিল। টাকা পাওয়ার পর ওরা করলো কি, আমাকে বসে রেখে ওইখানে বসে একটা মানে কল্পিত মামলাও তৈরি করলো যে আমি 17 তারিখ, এটা হলো 18 তারিখ ঘটনা, 17 তারিখ আমি 60 ফুট রোড আছে, 60 ফুট রোডে বসে রাত 3টায় ভাঙ্গা চায়ের দোকানে কয়েকজন লোক নিয়ে আমি মিরপুর মডেল থানা আক্রমণের পরিকল্পনা করি। ক্যান ইউ ইমাজিন? তারপরে এখানে আমার ব্যাগটাও চেক করলো, দেখলো একটা আপেল আর একটা মালটা। এখন উনি কাহিনীও বসে ওখানে বই বানালো, আমাকে উপরে বসাইয়া 10 লক্ষ টাকা পাওয়ার পরে এই কাহিনী। আমাকে কোর্টে উঠালো না, সরাসরি আমার নামে মামলা দিল, একটা রাষ্ট্রদ্রোহ মামলা, থানা আক্রমণের একটা মামলা, মামলার নম্বরও আমার এখানে, আর একটা দিল বিস্ফোরক মামলা। পাইলো মালটা এবং আপেল, হ্যাঁ দিল বিস্ফোরক মামলা, ওইটাই বোমা। আমাকে দোতলায় উপরে রেখে আটকাইয়া, এবং কোর্ট আওয়ারটা পাস হয়ে যাওয়ার পর আমাকে ওখান থেকে বের করে, এবং আমাকে কোর্টে উঠায় না। কোর্টে উঠাইলে আমার একটা বক্তব্য নেবে না এবং একটা সাক্ষী প্রমাণ কিছু লাগবে না, তাইলে এই মামলাটা তো টিকে না। সরাসরি আমাকে সেন্ট্রাল জেলে পাঠিয়ে দিল। সেন্ট্রাল জেলে পাঠায়ে আমাকে একটা তথাকথিত বয়স্ক লোক হিসাবে একটা বেডে দিল, যে বেডে এর আগে ছিল একটা মানে অ্যালার্জির পেশেন্ট। এই অ্যালার্জিটা আমার পার্মানেন্ট হয়ে গেল। বড় স্পেশালিস্ট দেখাইছি, স্পেশালিস্ট দেখানে তারা বলল যে আপনার রাতে এবং দিনে 2 বার মলম আপনার লাগাইতেই হবে, নাহলে আপনার সারা গায়ে অ্যালার্জি হয়ে গোটা হয়ে যাবে। ভাই আমি গেছি উমরা হজে গিয়ে এই 19 দিন আমি এই চর্চাটা করি নাই। আসার পরই আমার এখানেই একটা বড় গোটা, এই পায়ে বড় গোটা। আমি অখেয়ালবশত চিরুনি দিয়ে খোঁচা দিছি ভাই, সাথে সাথে একবারে ফুইলা পুজ ঝরতে থাকলো। তাড়াতাড়ি ডাক্তারের কাছে গেলাম, বারডেমের বড় হসপিটাল, এই যে টেকনিক্যালে দারুসালামে। ডাক্তার দেখে বলল যে আপনি এক্ষুনি ভর্তি হবেন, নাহলে আপনার পাও কেটে দিতে হবে। এটা কিন্তু নিপীড়নেরই কাহিনী, ওইটারই ফলশ্রুতি। নাহলে আমার যদি জেলে ধরিয়ে না নিয়ে সেন্ট্রাল জেলে না দেয়, তাহলে তো আমার এইরকম কিছু করতে হয় না। আমি তো জীবনভর একদম জমিদার কোথায় থাকছি। আমি যখন স্বয়ংসম্পূর্ণ একজন মানুষ, স্বয়ংসম্পূর্ণ। আমরা আবারও শুনবো একটু ফখরুল ইসলাম রবিন ভাই আছে আমাদের সাথে। রবিন ভাই, গত 15 বছরের পুরোটাই তো নিপীড়নের বাইরে কোন দিন ছিলেন আমার জানা নেই। আমি জাতীয় ছাত্র দলের একটি ওয়ার্ড পর্যায়ে থেকে রাজনীতি করি। ওয়ার্ড, কলেজ, থানা, মহানগর, কেন্দ্রীয় রাজনীতি, কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক ছিলাম ছাত্রদল সেন্ট্রাল কমিটির। স্বেচ্ছাসেবক দল সেন্ট্রাল কমিটির এখন ভাইস প্রেসিডেন্ট, আমি এর আগে মহানগর প্রেসিডেন্ট ছিলাম। মামলা, জেল, এগুলি আসলে আমাদের, আপনি খুব ভালো করে জানেন, এগুলো আমাদের কাছে খুব বেশি নতুন কিছু না, রুটিন লাইফ হয়ে গেছে আমাদের কাছে। সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে কোর্টে যাওয়া, ফজর নামাজের পর কোর্টে যাওয়া,
কোর্ট থেকে দুপুরে পরে ফেরত আসা, আবার কখনো কোর্ট থেকে মামলা জামিন কেটে দিয়ে জেলখানায় চলে যায়, এগুলি আমাদের কাছে খুব সিম্পল লাইফ আমাদের কাছে মনে হচ্ছে। আমাদের মুরব্বী শাহ আলম ভাই যেটা বলছিলেন যে জেলখানার কাহিনী, ওটা আমাদের কাছে বেসিক্যালি খুব সিম্পল আমাদের কাছে এখন পর্যন্ত। এটা এক প্রকার নিরাপদ এক জীবন। প্রকার ওরা জেলখানা থাকা মানে আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা ভালো আছি, এখানে কিছু নেই, এখানে আমাদের কিছু হচ্ছে না, ভালো আছে। বাট বাইরে থাকাটা যে কত আতঙ্কের, এটা কত 15-16 বছর না, এর আগে আপনার যে 111-এর পরবর্তী যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারের 2 বছর জর্ডিয়ানের সময় 2 বছর, আমি তখনও জর্ডিয়ানে মামলা আসামি ছিলাম। তবে সবচেয়ে বেশি যেটা কষ্ট বা পীড়াদায়ক সেটা হচ্ছে আমি 2014 এর আগে আমি গ্রেপ্তার হয়েছি অনেকবারই, ডিবিতে অ্যারেস্ট হয়েছি কয়েকবার, বিভিন্ন থানায়, তেজগাঁ থানায় অ্যারেস্ট হয়েছি বেশ কয়েকবার, একবার রমনা থানায় অ্যারেস্ট হয়েছি, মতিঝিল থানায় অ্যারেস্ট হয়েছি, মানে সব থানায় প্রায় সব থানায় complete। মোটামুটি হয়েছে। এবং ঢাকার মেট্রোপলিটন এলাকার মোটামুটি, যেহেতু আমি মহানগর রাজনীতি করতাম, মহানগর ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম, স্বেচ্ছাসেবকের সিটি প্রেসিডেন্ট ছিলাম, এবং ম্যাক্সিমাম থানাতে মামলা ছিল। যেমন উত্তরার 5টা থানা, উত্তরা ডিসির আন্ডারে, সেখানে আমার 64টা মামলা এখনো আছে। তেজগাঁ, শিল্পাঞ্চল, শেরবাংলা নাই বললাম, পল্টন, রমনা, মতিঝিল, এগুলো এখনো মামলা আছে। কিন্তু সবচাইতে যেটা বেশি কষ্ট দেয় আমাদেরকে সেটি হচ্ছে যে আমাদেরকে গ্রেপ্তারের পরে যে নির্যাতনটা, এটা অমানবিক একটা নির্যাতন আমাদের উপরে না, হয়। আমরা একটি ঘটনা জানি যে ওসি সালাউদ্দিন আমি ওই ঘটনা যাচ্ছি আপনাকে। সেটা হচ্ছে যে এর আগে যেটা হতো আপনার 96 থেকে 2001 সনে, তখনও আমি 3বার অ্যারেস্ট হয়েছি। ওই সময় তখন আমি ছাত্রদল করতাম, তো ছাত্রদলে মহানগর এবং থানা রাজনীতি করতাম। তখন আমি এত নিপীড়নের শিকার হইনি। কিন্তু আমি জাতীয়তাবাদী ছাত্রদলে যখন মহানগর থেকে বিদায় নেই, তারপরে সুলতান সালাউদ্দিন টুকু আমিরুল ইসলাম খান আলিমের নেতৃত্বে যুগ্ম সম্পাদক ছিলাম ওই কমিটির। ওখান থেকে যাওয়ার পরে 2014 সনের 14ই ডিসেম্বর, তখন সারা দেশে আপনি জানেন তখন অবরোধ চলছে, বিএনপি এবং 4 দলীয় জোটের অবরোধ চলছে তখন সারা দেশে। আমাদের নেত্রী চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তখন গুলশান কার্যালয়ে নিজেই অবরুদ্ধ, বালুর ট্রাক অবরুদ্ধ, ওনাকে বের হতে দেওয়া হচ্ছে বিভিন্নভাবে। তখন সারা দেশে নিপীড়িত আমাদের নেতা কর্মীরা, রাস্তায় বের হতে পারছে না, বেরোলে গুলি করছে, বেরোলে ধরে নিয়ে যাচ্ছে, গুম করছে, এরকম চলছে। এর আগে 2012 সনে ইলিয়াস ভাই গুম হলো, ইলিয়াস ভাইয়ের পরপর আরো অনেকেই গুম হলো। তো 2014 সনের 14 ডিসেম্বর আমি সকালে একটা মিছিল করছিলাম আগারগাঁয়ে, পাসপোর্ট অফিসের সামনে, আপনি নিশ্চয়ই চিনেন, বড় একটা রাস্তা আছে এখানে। মিছিলের পরপর আমি যে কোনোভাবে বাসায় ঢুকে গেছি মোটরসাইকেলে করে। পশ্চিম কাজীপাড়া তখন আমি থাকি, রাস্তার পশ্চিম পাশে ওটা মিরপুর থানা এলাকা, আর এটার ঠিক পূর্ব পাশে হচ্ছে কাফরুল থানা এলাকা। আমি মিরপুর এলাকায় থাকি। তখন রাতের বেলা আমার এখন স্পষ্ট মনে আছে, সম্ভবত 9টা বাজে বা এর একটু কম বেশি হতে পারে। আমি বাসা থেকে এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আরেক বাসায় ঘুমানোর জন্য চলে যাব। জাস্ট আমি বেরোচ্ছি, আমার বাসা থেকে মেইন রোড পর্যন্ত আসতে 6 থেকে 7 মিনিট লাগে হেঁটে আসতে তখনকার সময়। তো বাসায় আমি থেকে বেরোয়ার সময় আমি তখন যে মোবাইলগুলি ব্যবহার করতাম, যেগুলি দিয়ে সবার সঙ্গে তখন আন্দোলন চলছে সারা দেশে, আন্দোলন তুঙ্গে তখন, হাসিনা বিরোধী আন্দোলন, 2014 সেই নির্বাচনের সময়ের আন্দোলন, একতরফা নির্বাচনের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে তখন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সারা দেশে। তো আমি মোবাইলগুলো সেখানে বাসায় রেখে এক একটা সিম এক একটা জায়গায় খুলে সেখান থেকে বের হয়ে আসছিলাম। আমার বাসা থেকে বের হওয়ার পরে প্রথমে একটা মোড় আছে, এই মোড়ে আসার পরে আমি দেখলাম যে 4 জন লোক সিভিল দাঁড়িয়ে আছে, আলোর রাত 9টা বাজে প্রায়, আপনার ওই আদো আলো আদো অন্ধকার এরকম অবস্থায়। আমি দেখে আমার কেন মানে খুব একটা ভালো লাগলো না, মনে একটু খটকা লাগলো, কনফিউজ হয়ে গেলাম। আমি এরপরে পরবর্তী মোড়ে যখন যাই তখন আমি পিছনে একটু তাকানোর চেষ্টা করলাম, দেখলাম যে ওরা আমার থেকে 5 হাত দূরে কেউ আমার আছে বলছে। এরপর আরেকটা গলির সামনে গিয়ে আরেকটা মোড়ে পার হওয়ার সময় তো সামনে থেকে আরো 2 জন চলে আসলো। 2 জন এসে একজন আমাকে সালাম দিল, রবিন ভাই আসসালামু আলাইকুম। জাস্ট তারা পিছনে যারা আছে তাদেরকে বলে দিল, কনফার্ম করে আমি রবিন। তো ওইখানে চা দোকান আছে, মুদি দোকান, চা দোকান একসাথে ওইখানে। ওই দোকান আমাকে চিনতো, ওই দোকানটা আমাকে চিনতো প্রায় সময়, আমি আসা যাওয়ার সময় রাস্তা ওখানে দাঁড়াতাম মাঝে মাঝে, ওই লোকটা আমাকে চিনতো লোকটা। তো জাস্ট চা দোকানের সামনে যখন আসছি তখন সামনে সালামটা দিল রবিন ভাই আসসালামু আলাইকুম। তো পিছনের যে লোকগুলি তখনও তারা সামনে চলে আসলো, এসে তারা মোট হয়ে গেল 6 জন। তখন এসে চারদিকে আটকে দিয়ে তখন আমি দেখলাম একজনের কোমরে হ্যান্ডকাপ দেখা যাচ্ছে, সবাই সিভিল, আর একজনের কোমরে পিস্তল দেখা যাচ্ছে। তখন আমাকে একজন এসে বলল, স্বাস্থ্য ভালো, ফর্সা করে লোক, নামটা পরে জানছি, তার নাম হচ্ছে SI রাজীব তখনকার সময়। তো সে এসে আমাকে বলল, আপনার নাম কি? তা আমি বললাম আমার নাম ফখরুল ইসলাম। বলে আপনার নিক নেম কি? আমি বললাম আমার নাম রবিন। বলে আপনি কী করেন? আমি ব্যবসা করি। জাস্ট এই কথা বলতে বলতে আমি চেষ্টা করলাম যে এটা মানে কিছু করা যায় কিনা, মানে এক্সিট হওয়ার একটা রাস্তা আমি খুঁজছি যে কোন দিকে যাওয়া যাচ্ছে। আমি জাস্ট খুঁজতে যাচ্ছি, এর মধ্যে ফট করে তারা আমার কোমরে ধরে ফেললো, আমি শার্ট ইন ছাড়া, তারপর কোমরে ধরে ফেললো, আর একজন কলকে ধরেই আমার মাথার কপাল এখানে পিস্তল ঠেকালো, আরেকজন পেটে ঠেকা দিল পিস্তল। তখন তো আমার আর নেওয়ার কোনো উপায় নাই যে
আমি দৌড় দিলে গুলি করে দিবে, তখন তো অহরহ মানুষ মারার গান পয়েন্টে তখন তাদের কাছে মানুষ মারার পাখি মারার মধ্যে কোনো পার্থক্য নাই। তো আমি জাস্ট চেষ্টা করার পরে যখন দেখলাম যে আমাকে পিস্তল, তখন আমি আর দাঁড়ায় গেলাম। দাঁড়ানোর পরে একজন এসে আমাকে হ্যান্ডক্যাপ লাগিয়ে ফেললো। জাস্ট 1-1.5 মিনিটের মধ্যে দেখলাম যে সাদা একটা মাইক্রোবাস আমার দিকে আসতেছে। আসার পরে মাইক্রোবাসটার ফটকার দরজাটা খুলে আমাকে ধাক্কা দিয়ে ঢুকিয়ে ফেললো ভিতরে, ওই 6 জনই। ওই 6 জন। তো তারা এর মধ্যেই সামনে একজন বসলো, আর মাইক্রোবাসের আরেক পাশ দিয়ে একজন উঠলো, দুই পাশে দুজন বসে আমাকে মাঝখানে বসে ফেললো। একটু সামনে যাওয়ার পরে আলাল হসপিটাল আছে একটা, আলাল হসপিটালে জাস্ট উল্টা পাশে আসার পরে সামনে যে বসা, আমি তার চেহারা দেখতে পাচ্ছি না তখন, আমি পিছনে যেহেতু বসা, তখন সে আমাকে বলতেছে যে আপনার মোবাইল কোথায়। তা আমি বললাম, তখন আমি মোবাইল হাতানোর একটা ভাব করলাম যে আমি তো মোবাইল আনি নেই বা কিছু, তা আমি তো আনি নেই মোবাইল। তখন তারা আমার পকেট চেক করা শুরু করলো মোবাইল আছে কিনা। তা আমি বললাম যে মোবাইল বোধহয় পড়ে গেছে, মানে আমার মোবাইল যে আমি বাসায় রেখে আসছি এটা আমি তাদের বুঝতে দিতে চাচ্ছি না। আমি বললাম যে মোবাইল বোধহয় বাসায় পড়ে গেছে। এটা বলার সাথে সাথেই ধরেন গাড়িতেই বেধরম যেটা হয় সাধারণত, উত্তম মধ্যম বা পিটুনি, তার মধ্যে তারা হাঁটুতে ব্যাপক আঘাত করে, হাঁটুতে মারা শুরু করলো। কি দিয়ে মারা শুরু করে? রাইফেল বা শর্টগানের বাট দিয়ে মনে হচ্ছে, হাঁটুতে ব্যাপক মারলো। হাত তো হ্যান্ডকাপ দিয়ে আটকানো। পরে একজন বলছে সামনে যে বসা, সে বলতেছে যে এই মোবাইল নিয়ে আসি চলো। তো পিছন থেকে যে বসা আমার ডান পাশে, আমার মনে আছে এখনো, সে বলতেছে স্যার ওখানে মোবাইল আনতে গেলে ঝামেলা হয়। এ কথা বলে তারা মোবাইল আনতে গেল না। আমাকে সর্বপ্রথম নিয়ে গেল তারা মিরপুর থানায়। মিরপুর তখনকার ওসি ছিল কুখ্যাত সালাউদ্দিন, যে সালাউদ্দিনের হাতে বাংলাদেশের অনেক মানুষ নিপীড়িত, নির্যাতিত। পরবর্তীতে মহান রাব্বুল আলামিন হয়তো তাকে নিয়ে গেছে বনানী হলিয়াটি যেন জঙ্গি হামলায় সে নিহত হয়েছে, গ্রেনেড হামলায় সেখানে। তো সেই সালাউদ্দিন, আমি তখন গাড়ি থেকে যখন আমার নাম হলো মিরপুর থানার সামনে, তখন আমার চোখ খোলা আছে। তা আমাকে নামানোর পরে ওসি সালাউদ্দিনকে ওই রফিক বলতেছে স্যার অপারেশন সাকসেস। তো সালাউদ্দিন আমার দিকে তাকে বলতেছে কে? তার রফিক বলতেছে স্যার রবিন, ফখরুল ইসলাম রবিন, টাইগার। আমি বললাম ভাই আমি কিসের টাইগার, আমি কি বলতেছেন এসব কথাবার্তা? এই কথা বলতে সালাউদ্দিন ফট করে আমার কলারটা ধরে নিয়ে গেল, তার রুমে নিয়ে গেল। নেওয়ার পরে তারা একটা গামছায় আমার চোখ বেঁধে ফেললো, আমার এখনো মনে আছে। চোখটা বাঁধার পরে, এরপরে ইতিহাসটা খুব নির্মম। চোখটা বাঁধার পরে যে মায়ের বা পিটুনি, এটা যদি মানে কি বলে, আমার মতো বয়স তখন কম ছিল আমার, আজকে থেকে ধরেন আরো 10 বছর আগের ঘটনা। এখন যদি হতো হয়তো সেটা সহ্য করা খুব কষ্ট হয়ে যেত আমার জন্য। যে বেধড়ক পিটুনি, সেটা অস্বাভাবিক। পায়ের তালু থেকে শুরু করে একেবারে ঘাড় পর্যন্ত, কখনো পিঠে, কখনো পিছনে, কখনো পায়ে, হাঁটুতে, পায়ের তালুতে, এইভাবে। এরপর একটা পর্যায়ে হ্যান্ডকাপ লাগানো, চোখ বাঁধা, আমি দেখতে বুঝতেছি। একটা পর্যায়ে তারা আমার পা বেঁধে ফেললো। পা বেঁধে তারা আমার পাটা টেবিলের উপরে দিয়ে মাথা নিচে দিয়ে দিল। তখন ওসি সালাউদ্দিন বারবার আমাকে বলতেছে, কয়েকজন লোকের নাম বলতেছে, আমাদের তখনকার যুবদলের সাধারণ সম্পাদক মামুন হাসান, আমার আগে ছাত্রদলের প্রেসিডেন্ট ছিল উনি মহানগরীর, পরে যুবদল মহানগরীর প্রেসিডেন্ট ছিল, যুবদল সেন্ট্রাল কমিটির সিনিয়র প্রেসিডেন্ট ছিল। মামুন হাসানের বাসা কোথায়? তা আমি বারবার বললাম যে ভাই আমি তো মামুন হাসানকে চিনি, বাট তার বাসার কথা আমি কীভাবে বলবো, সে এখন কোথায় আমি কীভাবে বলবো? মামুন হাসানকে দেখা দিতে হবে। আমি বললাম ভাই আমি এটা পারবো না, আমি ওকে চিনি, কিন্তু ওনার বাসা কোথায় সেটাও যায় না, কারণ আমি মনে ছাত্রদল করছি একসাথে, কিন্তু আমি এর বেশি কিছু যাই না। তো এর পিটুনি ধরেন ঘন্টা খানিক এভাবে করার পরে তারা চোখ বেঁধে 1 ঘন্টা পেটা, 1 ঘন্টা বেদম পিটাচ্ছে, বেদম প্রহার করতেছে। আমার মনে হচ্ছে আমি একবার না দুবার মধ্যে সেন্সলেস হয়ে গেছিলাম। পরে তারা আবার পানি খাওয়াইছে আমাকে, চোখ বাঁধা অবস্থায়, চোখ খুলতে দেয়নি। পানি খাওয়াইছে, কখনো পানি দিয়ে মুখে ছিটা দিছে, এরকম করছে। আবার কখনো মনে হচ্ছে ঘাড়ে বোধহয় ঠান্ডা কিছু লাগাইছে, আইস বা বরফ জাতীয় কিছু লাগাইছে, মানে ঠান্ডা কিছু লাগাইছে, এরকম লাগছিল। পরে ঘন্টাখানিক পরে তখন আমার মনে হলো যে অনেক রাত হয়ে গেছে, আমি তো বুঝতেছিলাম কতক্ষণ হয়েছে। তখন তারা আমাকে আবার চোখ বাঁধা অবস্থায় আবার গাড়িতে তুলে নিছে। তখন মনে হলো যে ওই মাইক্রোবাসই, কারণ ওই গাড়ির মাইক্রোবাসের যে দরজা টানা যেটা শব্দ হয়, আমি বসার পরে বুঝলাম যে মাইক্রোবাসে এনেছে। চোখ আর খোলে নাই তখন আর চোখ না, খোলে চোখ আর খোলে নাই। এরপরে তারা আমাকে যেটা করলো, আমার মনে হলো যে খুব কাছাকাছি একটা জায়গায় তারা নিয়ে গেছে, অন্ধকার তখন পরে দেখলাম ওইখানে আমার পরে চোখ খুললো। 3 মিনিট 3.5 মিনিট পরে তারা চোখ খুললো। মিরপুর থানার পাশে হার্ট ফাউন্ডেশন আছে, মিরপুর হার্ট ফাউন্ডেশন। হার্ট ফাউন্ডেশনের পিছনে একটা কবরস্থান আছে, কবরস্থানের পাশে নিয়ে গেছে। তো গাড়ি থেকে চোখ খুলে দিচ্ছে তারা, কবরস্থানের এখানে নিয়ে, কবরস্থানে নিয়ে একটু কবর তো এভাবে একটু ঢেউ করা থাকে কবরের আদল, তো 2 কবরের মাঝখানে আমাকে শোয়ালো। তখন তারা হ্যান্ডকাপ লাগানো, আমি বুঝতেই পারছেন কি বিভৎস অবস্থা তখন মানুষের। তখন একজন ওই এসআই রফিক পিস্তল কাট করতেছে, আমি দেখতেছি সব। তো আমাকে বলতেছে যে আপনাকে যে বলছি আপনি মামুন হাসান কোথায় বললেন না। বললাম ভাই আপনি যে বলতেছেন বারবার, আমি কিভাবে বলবো সে কোথায়? পিস্তল কাট করতে পাশে যে আরেকজন এসআই রাজীব, স্বাস্থ্য ভালো, একটু ফর্সা করে, তখন সে আমাকে বলতেছে
তখন সে তুই তো গাড়িতে চলে গেছে, এই তোর ফ্যামিলির বল টাকা দিতে। তাই আমি বললাম আমার ফ্যামিলিকে আমি কীভাবে বলবো, আমার কাছে কিছু নাই, মোবাইল নেই, আমি বলবো কীভাবে? বললো তোর ফ্যামিলি বলবি 20 লাখ টাকা দিতে হবে, না দিলে তুই তোর মেরে ফেলবো। দেখো না কত মানুষ মেরে ফেলছে, কিছু মানে কবরের মাঝখানে শোয়ানো কবরের মাঝখানে অবস্থায়? অবস্থা। তাই আমি বললাম ঠিক আছে আমাকে উঠান। মানে আপনি কি বুঝতে পারছিলেন কিছু? আমি ভাবছি যে হয়তো আমি এখানেই শেষ। আপনি যখন বুঝতেছেন যে আপনি নিশ্চিত আপনাকে মেরে ফেলছে, তখন যে না আমি কোনো কাকুতি মিনতি করছি না তখন। এদের না, না, সাথে না। অন্তত আমি যে- কোনো কাকুতি মিনতি যে বাবা বা মায়ের সাথে একবারের জন্য আমি সেটা বলিনি। বলেনি আমি বুকের সাহস শুধু আল্লাহর উপরে ভরসা করছি, আল্লাহ তাআলা হয়তো সবকিছুর মালিক। যে মরে গেলে মরে গেলে এটা আল্লাহ তাআলা ইচ্ছা, আল্লাহ যা করবে তাই তো করতে বসে। তা আমি তারা বারবার চেষ্টা করতেছে আমার কাছে কথা বলার জন্য, মামুন হাসান খোঁজে আর 2-1 নাম বলতেছে আরো। তো এর মধ্যে টাকার কথা যখন, তাই আমি বললাম এত টাকা আমি কোথায় পাবো? তারপরে টাকা দিতে পারে তোকে এখন মেরে ফেলবো। এর মধ্যে পিস্তল কাক করে একজন আমার মাথায় রেখেছে, ওই এসে রাজীব, সে আবার মাথায় রেখেছে পিস্তল কাক করে আবার। তা আমি বললাম যে ভাই আপনি এটা করে লাভ নেই, আমি টাকা দিতে পারবো না, আপনি মেরে ফেলতে। তখন আমি মানে শারীরিকভাবে এত বিধ্বস্ত, content আপনি। এত বিধ্বস্ত যে আমার কাছে তখন মনে হচ্ছিল যে মেরে ফেললেই বোধহয় বেটার। রিলিজ এটা রিলিজ আমার কাছে তখন এরকম মনে হচ্ছিল, আমার কাছে সত্যি কথা বলতে এরকম মনে হচ্ছিল যে মেরে ফেললে হয়তো বেঁচে যাই। নাহলে আমি বুঝছিলাম যে এই কয়েক ঘন্টা যেটুকু মার খেয়েছি ভবিষ্যৎটা আরো কতটা সামনে বেশি হতে নিজে নিজে অনুমান করে, তখন হচ্ছে মেরে ফেললেই বেটার মনে হয়। তো এরকম করতে তারা আমার সাথে ওইখানে প্রায় 20-25 মিনিট এরকম বার্গেনিং করলো শোয়ানো অবস্থায়। পরে আমাকে তুলে আমাকে আবার গাড়িতে বসেছে। তখন আমাদের হেলমেট পরালো, হেলমেট একটা বুলেট প্রুফ জ্যাকেট পরেছে তার মধ্যে। তখনও চোখ খোলা আছে আমার। তখন গাড়িটা মিরপুর চিড়িয়াখানা রোড দিয়ে চিড়িয়াখানার দিকে যাচ্ছে। জাস্ট আপনার এই সনি সিনেমা হলের এই মুখটা পার হওয়ার পরপরই একটা মাঠ আছে, ঈদগাহ মাঠ বলে এটাকে। ওই মাঠের কোণে যাওয়ার পরে তারা আবার চোখ বেঁধে ফেলছে। মানে আমি হেলমেট খুলে আবার চোখ বাঁধছে, আর লাইফ জ্যাকেট পরেন, তখন বুলেট প্রুফ জ্যাকেট পরে ফেলছে আমাকে। তখন আমি বুঝতেছি ওদিকে কোথাও যাচ্ছে। ওই দিকে গিয়ে আবার কোথাও দাঁড়ানোর পরে আমাকে বলতেছে তুই কিছু খাবি? 2 দোকানে, তখন আর আপনি নাই। তাই বললাম না খাবো না। বলে খাবি না? আমি বললাম না। বলে তোর কোনো শেষ চাওয়ার ইচ্ছা আছে? আমি বললাম না আমার কোনো ইচ্ছা নেই। বলে শেষ ইচ্ছা থাকলে বল। বললাম না কোনো ইচ্ছা নেই। আমি ডেসপারেট যে আমার যাওয়ার হবে, আমি এটা নিয়ে আর তখন আমি এটা নিয়ে আর মানে মৃত্যুকে আপনি মেনে নিয়েছেন যে আল্লাহ যদি নিয়ে যাক, আমি এটা নিয়ে তখন আর এত পেরেশান নাই। তো আমি এটার পরে বললাম যে আমার কোনো শেষ ইচ্ছা নেই, আপনাদের যদি যা মন চায় আপনারা করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। তো ওইখানে তারা ওই যে আমার মনে আছে যখন চোখ বাঁধা অবস্থায় গাড়ি থেকে নামাইছে, নামায় তারা আবার শোয়াইছে, ওইখানে মারছে অনেকক্ষণ। ওই বালুর মাঠে? আমার তখন মনে হচ্ছিল যে আমি এটা কোথায় আমি বুঝলাম, কিন্তু পাকা রাস্তায় এটা বুঝতেছিলাম যে পিঠে যেতে লাগতেছে। তখন আমার হাঁটু পা, তখন আমার এই নখগুলি সব ফেটে গেছে, 2 হাতের 10টা নখই ফেটে গেছে, পায়ের আঙুলটা অংশ ফেটে গেছে। ওই অবস্থায় ওখানে আধা ঘন্টা 20-25 মিনিট হয়তো হবে আনুমানিক। ওইখান থেকে মারার পরে আবার গাড়িতে তুলছে। গাড়িতে তুলে এরপরে তারা কোথায় নিয়েছে এরপরে আমি জানি না। এরপরে একটা বদ্ধ রুমে আমি ছিলাম। তো রুমটা আমি যখন উঠি আমার মনে আছে সিঁড়ি আমি 3 তলা পর্যন্ত উঠছি। আমি মানে পরে মানে এক ধরনের আমি মানে স্টেপে বুঝছি যে আমি 3 তলা পর্যন্ত উঠছি। তো ওঠার পরে একটা রুমে আমাকে রাখছে, ওই রুমে আর কেউ ছিল না। ওই রুমে যাওয়ার পরে আমার চোখ বাঁধা ছিল ম্যাক্সিমাম টাইম। মানে রুমটার পরিবেশটা কেমন? রুমটা পরিবেশটা আমার খোলা হইতো ধরেন আপনার দিনে 1বার বা 2বার, আমার মনে হচ্ছে 2বারই হাইস্ট খুলতো, খাবার দিতে 1বার। আচ্ছা, মানে চোখ তো খাবার দেওয়ার চোখ সময় খাবার দেওয়ার সময় চোখটা খুলে দিত। তখন রুমের পরিবেশটা কেমন রুমে পেয়েছেন? আর কেউ নাই, রুমের শুধু আমি ফ্লোরিং করতেছি। আর ওয়াশরুমের কথা বললে একজন এসে ওয়াশরুমে নিয়েছে, এইটুকুই, আর কিছু জানতাম না। তো আমার মনে হচ্ছিল যে 5-6 দিন চলে গেছে। এরপরে একদিন আবার এসে আবার জিজ্ঞাসা করছে যে তোর ফ্যামিলির সাথে কথা বলবি কিনা, এই কথা বলছে। ওই যে আগের যে 2জন কথা বলছে আমার সাথে, এই গলাটা তারা না, এসআই রাজীব, হ্যাঁ এই ভয়েসটা তাদের না, আমি নিশ্চিত হলাম। তাই আমি বললাম কি বলবো ফ্যামিলির সাথে? বা তোর ফ্যামিলিকে বল টাকা দিতে, তাহলে তোকে ছেড়ে দেবো। আর আমার ফ্যামিলির টাকা দেওয়ার মতো অবস্থা নাই। বলে কেন নাই? তোর ফ্যামিলি তো অনেক টাকা আছে। আমার নাম, আমার ফ্যামিলি টাকা দেওয়ার মতো অবস্থা নাই, আমি কোনো টাকা দিতে পারবো না, আপনাদের যা মন চাই করতে পারেন আপনারা। বলে না টাকা দিতে হবে, আমরা টাকা দিতে পারবো না। এরকম করতে প্রথম দিন আসলো, এটা চলে গেছে, তখন আর আমাকে কিছু বলে নাই। সেকেন্ড ডেতে যে আবার আসলো, সে আয়সা, এটা আরেকজন, সে আয়সা আমাকে বেধড়ক পিটালো ওই রুমের আমি বসা অবস্থা, আমি জাস্ট হেলান দিয়ে বসে আছে বলে, চোখ বাঁধা, হ্যান্ডকাপ লাগানো, বেধড়ক পিটালো বসে। আমার ধারণা সে আমাকে মিনিমাম 30 মিনিট পিটেছে একটানা, ব্যাপক পিটেছে সে আমার বুকে। শেষ পর্যন্ত লাস্ট পিটানোর পর সে লাস্টে আমাকে সম্ভবত এখানেটা আমার বুকে সম্ভবত লাঠি বা কিছু একটা বাড়ি এখানে এইভাবে একটা বেশ বড় আঘাত করছে। ওই আঘাতটা ব্যথাটা এখনো আমার আছে, আমি ওটা এখনো মাঝে মাঝে কুকুরে উঠি, খুব কষ্ট হয় এখনো সেটা। আর হাঁটু তো আছেই, হাঁটু আমার সবগুলি, 2টা হাঁটু ভাঙা, পায়ের নখ, আঙ্গুল, হাতের আঙ্গুল সবগুলি ভাঙা ছিল তখন সময়। তো এইভাবে চললো কয়েকদিন। এর মধ্যে সম্ভবত আমার ফ্যামিলি কারোর মাধ্যমে হয়তো যোগাযোগ করছে, পরে যেটা শুনছি আর কি, আমার ফ্যামিলির পরিবার থেকে যোগাযোগ করা হয়েছে। তো আমার পরিবার যোগাযোগ করার পর এবার চলতেছে। একদিন হঠাৎ করেই
আমার ধারণা আনুমানিক সকাল 10টা 11টা বাজবে হয়তো বা। আমাকে তারা করলো কি ওই সিঁড়ি দিয়ে আবার নামালো, চোখ বাঁধা হ্যান্ডকাপ পরানো, নামে আমার গাড়িতে তুললো। এবার মাইক্রোবাস না, এবার আমার মনে হলো যে পিক আপে পিছনে যেভাবে আমরা উঠি আর কি, পুলিশের পিক আপে এই যেভাবে পিছন দিয়ে উঠায় ওইভাবে উঠেছে আমি। ওঠার পর চোখ বন্ধ, গাড়িটা চলতেছে ঠিক আবার আগের মতো। আমার মনে হলো যে আধা ঘন্টা 40 মিনিট গাড়িটা চললো। আমি দেখলাম যে ঠিক আবার ওই মিরপুর থানায় এসে হাজির। আচ্ছা, ঠিক থানার ওই গেটটাতে ঢুকার পরে, থানার যে বাউন্ডারি গেটটা ঢুকার পরে এবার চোখটা খুলে দিচ্ছে ওরা। তখন দেখলেন মিরপুর তখন আমি থানা। দেখলাম যে আমি আগের জায়গায়, জাস্ট আগের জায়গায় আগে। তখন মিরপুর থানায় লক আপে আমাকে নিয়ে গেল। মানে মাঝখানে কতদিন কাটলো? পরে বুঝছি যে 9 দিন ছিলাম আমি। 9 দিন। তো 9 দিন আমাকে যখন আনলো, আনার পরে আমাকে লকআপে দিল। লকআপে দেওয়ার ধর আমি লকআপে ঢুকছি, ঢুকার পরে দেখলাম যে অনেক লোক তখন লকআপে, থানা হাজত খানায়। তখনও আন্দোলন চলছে, সারা দেশ উত্তাল। তখন সারা দেশে বিভিন্ন জায়গায় ভাঙচুর, আগুন চলছে, জেলে অ্যারেস্ট হচ্ছে বহু লোক। তখন ঢুকার পরে দেখলাম যে 5-6 জন হুজুর, আমাদের অল্প বয়স্ক একটা ছেলে, দাঁড়িয়ে আছে, টুপি আছে মাথায়, পাজামা দিয়ে পরা। ওদেরকে আমি জিজ্ঞেস আপনারা কারা? তখন বললো আপনি কে? তখন আমি বললাম যে আমি, আমার পরিচয় দিলাম। তখন বললো আপনি কোত্থেকে আসছেন? আমি বললাম আমি কোত্থেকে সেটা জানি না, আমি তো অ্যারেস্ট হয়েছি আরো কয়েকদিন আগে। আজকে কয় তারিখ? তখন আমি বললো যে আজকে এই তারিখ, 25 তারিখ। তখন আমি বললাম যে আমরা বললো যে আপনি কবে অ্যারেস্ট হয়েছেন? আমি বললাম যে আমি 14 তারিখে অ্যারেস্ট হয়েছি। বলি কোথায় ছিলেন? আমি তো সেটা তো জানি না কোথায় ছিলাম। তো দেখি আপনার কাছে। তখন ওরা হচ্ছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের কর্মী। ওরা ওদেরকে গ্রেপ্তার করে রিমান্ডে আনছে, আজকে ওদেরকে কোর্টে পাঠিয়ে দেবে। এরপর পরে দেখলাম যে আমার একটা পরিচিত, আমার খুব কাছের একটা বন্ধু, মিরপুর সরকারি বাংলা কলেজের ভিপি ছিল, নাম হচ্ছে অপু। দেখলাম যে ও এসে ভিতরে ঢুকছে। তারপর তুই বলে যে আমার একটু আগে অ্যারেস্ট করছে, বাসায় গেছিলাম 5 মিনিটের জন্য, বাচ্চাটা দেখতে ওইখান থেকে নিয়ে আসছে। ঢুকছে 2 মিনিটের মধ্যেই দেখে যে পুলিশ হাজির, বাসা থেকে নিয়ে আসছে। ঠিক তার আর আধা ঘন্টা পরে দেখলাম যে আমার আরেক বন্ধু মিরপুর 1 নম্বরে থাকে, শহীদ নামর, হচ্ছে মিরপুরে আপনার সনি সিনেমা হল, এখানে একটা ব্যবসায়ী সমিতি আছে, ওই ব্যবসায়ী সমিতির সভাপতি, সে এসে হাজির। তা আমি বললাম কি ব্যাপার শহীদ ভাই আপনি? বলে যে আপনি কখন আসছেন? তা আমি বললাম এই মাত্র। বলে যে আপনার জন্য তো সবাই কান্নাকাটি, কান্নার রোল পড়েছে আপনার বাসায়, খুব ইয়ে। তা আমি বললাম এখন কি হয়েছে? বলে যে আপনার বোধহয় একটা ব্যবস্থা হয়েছে, আমি যতটুকু শুনছি গতকালকে, এই জন্য আপনারা বোধহয় আজকে নিয়ে আসছে ওরা। কিছুক্ষণ পরে আমার ওসি রুমে ডাক পড়ছে আবার, সালাউদ্দিন। একটা সেন্টি এসে বললো যে আসেন আপনি। আমার আবার হ্যান্ডকাপ লাগালো। হ্যান্ডকাপ পরে আমি কিন্তু এই কয়দিন এক কাপড়ে, আমি যে একটা পয়েন্ট, মানে গোসল টোসল না কিছু কিছু না? না, একবার কিছুই না। ওসি রুমে নেওয়ার পরে আরো 2 জন, ওই যে রাজীব আর রফিক, ওরা ওই রুমে বসা, আমার হ্যান্ডকাপ লাগানো, ওরাগুলো দরজাটা বন্ধ করে দিল। দরজা বন্ধ করার পরপরই আমার করলে ওরা চোখ বেঁধে ফেললো। আবার চোখ বাঁধার সাথে সাথে আবার পা বাঁধলো। বাঁধার পরে ওইখানে আপনার ওই যে হাসপাতালে যে স্ট্রেচার থাকে রুগী বহন করার জন্য, শোয়ানোর পরে বুঝলাম যে স্ট্রেচারের মতো স্টিলের মতো। শোয়ার পরে আপনার একটা মানুষকে কি করা যায়, মানে এর চেয়ে নির্মম বা নিষ্ঠুর আর হতে পারে আমার ঠিক মনে হয় না বাংলাদেশে। এটা মানে এর চেয়ে কিছু বেশি হয়েছে বলে আমি জানি না ঠিক। তো পুরো শরীরকে আপনার দড়ি দিয়ে পেঁচাই ফেলছে ওরা, পুরো বডিটা স্ট্রেচারের সাথে? পেঁচানোর পরে ভাই সে কি মায়ের, আবার সে একই মায়ের। আমার এমনি পুরো শরীর শেষ, আমার হাত পা সব ভাঙা, আঙ্গুল নখ সব ভাঙা, হাঁটু ভাঙা। এর মধ্যে আবার 15-20 মিনিট আবার একই ওয়েদার পিটানো। পিটানোর পরে অনেকক্ষণ পরে তারা আবার খুঁজছে, খোলার পর আবার বসেছে। বসা এসআই রফিক যে, সে আমার একটা ফোন দিল, তার ছোট্ট একটা বাটন ফোন দিল হাতে। ফোনটা দেওয়ার পরে আমি বললাম যে কি করবো ফোন দিয়ে? তখন আপনি তো চলে আসছে, আপনার বাসায় ফোন করেন। তাই বললাম আমি বাসায় ফোন করবো কেন? বলে যে বাসায় ফোন করে টাকা আনতে বলেন। আমি বললাম কিসের টাকা আনতে বলবো, কোথেকে টাকা পাবেন? বলে আপনার ফ্যামিলির সাথে আমাদের কথা হয়েছে, টাকা আনতে বলেন। তা বললাম কথা হয়েছে, তাহলে আমাকে আবার ফোন দিচ্ছে, আপনি ফোন করে বলেন। বলে যে না, আপনি ফোন না করলে তারা আসবে না। তা আমি ফোন করছি আমার ওয়াইফের নাম্বারে। আমার ওয়াইফ ফোনটা ধরে যখন আমি বললাম আমি, তখন সে স্বাভাবিক অনেক কান্নাকাটি শুরু করে দিল। তাই আমি বললাম, আমার জিজ্ঞেস করলো তুমি কোথায়? তাই আমি বললাম যে আমি তো এখন মিরপুর থানায়। বলে মিরপুর থানা কোথায়? আমি বললাম ওসি সালাউদ্দিনের রুমে। বলে আমি তো ওসি সাহেবের রুমের সামনে। আমি বললাম আমি তো রুমে বসা আছি। তখন আমার ওয়াইফ বাইরে থেকে দরজা ধাক্কানোর চেষ্টা করতেছে, কিন্তু এটা খুলতেছে না। তখন অনেকক্ষণ পরে, তো এর মধ্যে আমাকে একটু করার পরে তারা ফোনটা নিয়ে গেছে আমার কাছ থেকে। 10-12 মিনিট পরে তারা দরজাটা খুলছে, আমাকে একটু এই মুখটুক মুছে দিয়ে, গামছা দিয়ে মুখটুক মুছে, হাত পা মুছে দিয়ে তারা দরজাটা খুলছে। দরজাটা খুলেই আমার ওয়াইফ যখন দেখছে আমাকে, তখন তো বুঝতেই পারেন কি হতে পারে পরিবেশটা তখন। তো আমি দেখলাম যে আমার ওয়াইফের সাথে আমার 2 বোনও আছে, আমার বড় 2 বোন আছে, আর আমার বড় ভাই আছে। তো একটা ব্যাগ দেখলাম হাতে, বুঝলাম যে এটা হয়তো টাকা। তো টাকাটা সালাউদ্দিনকে দেওয়ার পরে তখন সালাউদ্দিন
টাকাটা আবার আমার সামনে না গুনে ভিতরে নিয়ে গেল, ভিতরে টাকাটা গুনলো। গোনার পরে 7-8 মিনিট পরে সালাউদ্দিন পিছন থেকে এসে তখন রফিককে বললো যে ওনাকে ভিতরে নিয়ে যাও। তখন আমাকে আবার লকআপে নিয়ে গেল। লকআপে নেওয়ার পরে 10-12 মিনিট পরে আবার রফিক আমাকে ডেকে নিয়ে আসলো, রফিকের রুমে নিয়ে আসলো। তখন দেখলাম আমার ওয়াইফ আছে, আমার 2 বোন আছে, আমার বড় ভাই আছে, তারা ওই রুমে বসা। তারা আমাকে চা খেতে দিলাম, বললাম চা খাবো না, আমি নাস্তা খাবো, খিদে লাগছে। তো নাস্তা আনালো, 5-7-10 মিনিট পরে নাস্তা দিল। নাস্তার পরে আমি বললাম যে আমাকে একটু পেইন কিলার দিতে হবে, আমার তখন খুব খারাপ অবস্থা, মানে আমি তখন দাঁড়াতে পারছি না। ভাবিকে এবং আপনার বোনদেরকে কি তার কি বুঝতে পারছিল যে হ্যাঁ, আপনার তারা শরীরের বুঝতেছে। কি আমার অবস্থা? সব মুখ ফুলা, হাত পা সব এগুলি সব ভাঙা দেখতেছে, তারা দেখতে বুঝতে পারছে। তো তাদের সাথে আমার ডিস্টেন্স রাখতে, তারা আমার কাছে আসতে দিচ্ছে না, তাই একটু দূরে আছে। তারা এক পাশে, আমি আরেক পাশে বসা। এর মধ্যে নাস্তা খাওয়াইলো, চা খাওয়াইলো, পেইন কিলার খান না, পেইন কিলার মতো নাপা দিল তখন খাইতে। তাই বললাম আমাকে একটু হসপিটাল দেন, হসপিটাল ট্রিটমেন্ট করে তারপরে আমাকে যা করার। তাই বললাম রফিককে জিজ্ঞেস করলাম যে আমাকে আপনারা ছেড়ে দিবেন? তখন বললো না, আপনাকে কোর্টে পাঠাবো। তা বললাম কেন? আপনাদের সাথে টাকা পয়সার লেনদেন হয়ে গেছে না? বলে হলো কোর্টে পাঠাতে হবে, জানাজানি হয়ে গেছে, আপনি অ্যারেস্ট হয়েছেন, কোর্টে না পাঠালে সমস্যা হবে। তা বললাম তারপরে কোর্টে পাঠাবেন? বলে হ্যাঁ কোর্টে পাঠাবো। তা আমি নাস্তা খেয়ে ওষুধ খাওয়ার পরে তা আমার ওয়াইফের সাথে 1 মিনিট, আমার বোনের সাথে 1 মিনিট কথা বলতে পারলাম। আমি বললাম তাহলে কোর্টে আসো, বলে আসো। পরে আমাকে আবার লকআপে দিয়ে দিল। দেওয়ার কিছুক্ষণ পরে, ঘন্টাখানিক পরে আমার বাসা থেকে খাবার আসলো। খাবার আসার পরে খাইলাম, আমার সাথে আরো কয়েকজন যারা ছিলাম সবাই ভাগযোগ করে খেলাম। এর মধ্যে লকআপে গিয়ে দেখি যে ওই লোকগুলি আর নাই, ওদেরকে কোর্টে পাঠাই দিছে অলরেডি। তাই আমি বুঝলাম যে আবার কাজকার কোর্টে দিবে না। মানে আপনার সেই পুরনো বন্ধু মিরপুর বাংলা হ্যাঁ, কলেজের ওরা ভিপি। সবাই চলে গেছে, ওদের কোর্টে পাঠাইছে। এবং ওই যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের যে ছেলেগুলো সবগুলো কি ওরা কোর্টে চলে গেছে। আপনি একা তখন? আমি একা তখন লকআপে, আমি ছাড়া কেউ নাই। ঘন্টাখানিক পরে যখন খাবার আসলো বাসা থেকে, তখন খাবারের সাথে আমার ওয়াইফ প্যান্ট আর গেঞ্জি দিল। তা আমি ভিতরে বসে আছি, তখন খাইনি। এর মধ্যে একটা ছেলে, তখন হরতাল চলছে ওই দিন, বিএনপির আহ্বানে সারা দেশে হরতাল চলছে। তো এর মধ্যে একটা ছেলে, অল্প বয়স্ক সম্ভবত, আমার ধারণা 16-17 বছরের ছেলেটা হবে, কালো লিকলিক একটা অল্প বয়স্ক একটা ছেলে। ওই ছেলেটা নিয়ে আসতো, ওরা হাজতখানায় দিল ওরে, একটা ছেলে। তা আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি জন্য আসছো? তো বলতেছে যে ভাই আমি যাচ্ছিলাম 10 নাম্বার দিয়ে, আমাকে ধরে নিয়ে আসছে। আর তুমি কি কিছু করছো? বলে ভাই আমি কিচ্ছু করিনি, নিয়ে আসছে। তো আমি ওর সাথে কথা বলতেছি, তো এর মধ্যেও আমার বললো যে ভাই আপনি খুব খারাপ শরীর? আমি বললাম হ্যাঁ। বলে আপনি মেসেজ করে দেবো? আমি বললাম না ভাই, মেসেজ করে আর শরীর খারাপ লাগবে। আমি মুখে একটু পানি টানি দিয়ে এসা কাপড় চেঞ্জ করার পরে তখন খাইতে বসে, তখন ওই ছেলেটাকে আমি খাওয়াইলাম। আমি বললাম তুই আর আমি একসাথে খাই চল। ও দুজনে খাইছে। রাত্রেবেলা সন্ধ্যার পরে 10টার দিকে খুব সম্ভবত আমার মনে হয় আবার আমাকে এসআই রফিক ডেকে নিল রুমে। তা আমার বললো যে ভাই দেখেন আমি যা করছি আপনার উপরে যেটা হয়েছে এটা আমার কিছু করে না। আমি বললাম ভাই আমি কি আপনাকে কিছু বলছি? আমার তখন হচ্ছে থানা থেকে চলে যাওয়াটা হচ্ছে আমার জন্য গুরুত্বপূর্ণ। থানা থেকে বের হওয়া মানে বেঁচে যাওয়া। আমার সেটাই মনে হচ্ছিল। এর মধ্যে আবার আমার বাসা থেকে খাবার আসছে, আমার ওয়াইফ আর আমার বড় ভাই আসছে। তো রাতে খাবারটা খাইলাম ওইখানে বসে, এসআই রফিকের সামনে বসে খেলাম। এসআই রফিক আমার ওয়াইফকে বলতেছে ভাবি ওনাকে কোর্টে পাঠাবো কালকে, আপনি একজন লয়ারকে বলে রাখেন। তাই আমি বললাম কি মামলা দিবেন? বলে যে মিরপুর 60 ফিটে জামাত ইসলামী নেতাদের বিরুদ্ধে একটা মামলা আছে, গাড়ি পোড়ানোর মামলা, ওই মামলা আপনাকে গ্রেপ্তার দেখানোর জন্য ডিসি সাহেব বলছে। তা আমি আর দেখলাম উচ্চ বাচ্চা করে লাভ নাই, এখান থেকে চলে যাবে। তো পরদিন রাতে থাকলাম, পরদিন সকালে 10:30 11টা 11:30 দিকে সম্ভবত নাস্তা খাওয়ার পরে আবার ফ্যামিলির সবাই আসতো, দেখলাম। ততক্ষণে থানার সাথে আমার ফ্যামিলির সম্পর্কটা নর্মালের পর্যায়ে চলে যায়, যেহেতু টাকার লেনদেন হয়ে গেছে। টোটাল টাকা দিয়েছিল 12 লাখ টাকা তখনকার সময়। আজকে থেকে 10 বছর আগে 12 লাখ টাকা আমার জন্য অনেক টাকা। অনেক টাকা। কর্মহীন, আমাদের কারো ব্যবসা বাণিজ্য নাই, আমরা বাড়িঘর ছাড়া। আবার বয়সেও তো তরুণ। হ্যাঁ, আজকেও স্মরণ করতে হয় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। উনি যে কোনোভাবে ঘটনাটা জেনেছিলেন। আমাদের তখনকার ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন আবু সাইদ খান খোকন, আপনি হয়তো চিনেন ওনাকে, একসময় যুবদলের সভাপতি ছিলেন মহানগরীর। তো ওনার সাথে আমার ওয়াইফের যোগাযোগ হয়েছিল তখনকার সময়। তখন খোকন ভাই শিমুল বিশ্বাসের মাধ্যমে, আমাদের বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী, ওনাকে জানিয়েছিলেন। তখন ম্যাডামের সাথে আমার ওয়াইফ কথা বলেছিলেন ফোনে, শিমুল বিশ্বাসের ফোন দিয়ে। তখন ম্যাডাম তখন আমাদের শিমুল ভাইকে বলেছিলেন কিছু টাকা অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য। এখন আমাদের যে ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল আল মিন্টু সাহেব এবং আমাদের চাঁদপুর জেলা বিএনপির এখনকার আহ্বায়ক শেখ ফরিদুর রহমান মানিক, ওনাদের দুজনকে বলার পরে ওনারা 4 লাখ টাকা দিয়েছিলেন, আর বাকি 8 লাখ টাকা আমার পরিবার থেকে দিতে পরিবার থেকে। কোর্টের
গল্প শুনবো আমরা, আবারও একটু জি, জি, মুক্তিযোদ্ধা শাহ আলম ভাইয়ের কাছ থেকে আর একটু শুনে আসি। জি, স্যার। শাহ আলম ভাই, জেলখানায় আপনি তো আরেক ধরনের ঝুঁকির মধ্যে পড়ে গেলেন। আপনি যে নাশকতার মামলা, মানে ওই আপেল এবং হ্যাঁ, মালটা, জি। এই দুটোকে বিস্ফোরক দ্রব্য হিসেবে রিকভার দেখিয়ে হ্যাঁ। আপনাকে নাশকতার মামলায় পাঠালো। নাশকতার মামলায়। পরবর্তীতে কি আর একটা কোর্টকে হলো আপনি যে বলবার চেষ্টা করেননি? রাষ্ট্রদ্রোহ মামলা দিল, আচ্ছা, যেটা আচ্ছা। হলো যে আমি ওই যে থানা আক্রমণ করতে চাচ্ছি আচ্ছা আচ্ছা। এবং সরকার তা বিরোধী আপনি কি আদালতে যখন আপনাকে তোলা হলো তখন বলেননি যে ব্যাগে আসলে তো আপেল এবং একটি মালটা ছিল, ওটি তো বিস্ফোরক ছিল না, এটি বলবার সুযোগ না, পেয়েছিলেন? ওই কোর্টে তো তুলে নাই। ও কোর্টেই তোলেন? না না, এবং আমি তো এই যে আমি অনেক বড় ব্যারিস্টার দিলাম, কারণ হলো কি আমি ধরেন তখন 8 লাখ টাকা বেতন পাই, তা আমার এই চাকরিটা মূল্যবান না, এবং এর থেকে আমি প্রতি মাসে অন্তত 4 লাখ টাকা আমার স্থানীয়ভাবে নানানভাবে জনকল্যাণে কাজ আপনি করতাম, সামাজিক কাজে জনকল্যাণে খরচ কাজ করতাম। করেন। ওই জন্য সবার কাছে আমি জনপ্রিয়, অসম্ভব। এখনো আমার 80% জনপ্রিয়তা আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন সেই তো হিসেবে এরপরে আপনি জেলখানায় এরপর কতদিন থাকতে জেলখানায় হয়েছে? থাকছি আমার 1 মাস 7 দিন। 1 মাস 7 হ্যাঁ, দিন। এই সময় আমি ওই যে অসুস্থ হয়ে পড়ি মারাত্মক, অ্যালার্জিটা ঢুকে যায়, এবং আপনার এই যে এবং এই জেল থেকে বেরিয়ে কি এই ট্রিটমেন্ট জেল ওইভাবে ট্রিটমেন্ট করা হয়নি, আপনি বুঝতেও পারেননি? স্কিন স্পেশালিস্ট দেখাইছি, আর যেহেতু কিন্তু তাতে আর- ডায়াবেটিস আছে, উনি বলছিলেন যে সকালে একরকম ওষুধ, রাতে একরকম ওষুধ, আজীবন। আপেল এবং মালটা যে দুটোকে বিস্ফোরক হিসেবে দেখিয়ে আপনাকে বিস্ফোরক এবং রাষ্ট্রদ্রোহ মামলা দেয়া হলো, সেই মামলাটির কি অবস্থা? সেই মামলাটার অবস্থা হলো আমার কন্টিনিউ করলো আপনার অনেক দিন। একটা এই মামলার পরে কোর্ট থেকে কীভাবে খারিজ হয় শুনুন। মাঝখানে আবার আমাকে জামিনে বের হইলেও ওই যে 25 তারিখ বের হইলাম, ওই ঘটনা তো আবার আমার স্ত্রীকে একটা চক্রান্ত করে মেরে ফেললো একদম। মেরে ফেললো? একদম, এই যে এটাও একটা আমাকে যেভাবে সেটা করলো, কিভাবে? আমার মানে স্ত্রীকে- আপনি জেলখানায় থাকা অবস্থায় হ্যাঁ, থাকা অবস্থায় আপনার ওয়াইফকে মেরে ফেললো? আমাকে কেমনে মারলো, আমার স্ত্রীকে এসে বললো যে উনি তো ওই 25 তারিখে বেরোবে, আপনি তাড়াতাড়ি যান। সকালবেলা ও নিজে একজন অ্যাডভোকেট এবং নিজেই গাড়ি চালাতো, নিজের গাড়ি আছে, এরা এসে চক্রান্ত করে বললে আপনি তাড়াতাড়ি যান, আপনি ওনাকে রিসিভ করেন, তাহলে আপনার প্রতি ওনার আরও বাড়বে বেশি, মানে আনুগত্য ভালোবাসা আরও বাড়বে। এটা করে ওই মোটরসাইকেল সেন্ট্রাল জেলের 1.5 কিলোমিটার মধ্যে নিয়ে, মোটরসাইকেল আর কিছু হইল না, একটা ট্রাকের নিচে ফেলে দিল, আপনার এবং আমার স্ত্রীর স্ত্রীকে? মৃত্যু হয়ে গেল ঘটনাস্থলে? হ্যাঁ, এবং ছোট ছোট 2টা বাচ্চা রেখে মারা গেল। এখন এটা নিয়েই আমি একদম, ওটাও একটা বিপর্যয় আমার, মানে এই এটাও- বাচ্চা দুটোকে এখন আপনার সামলাতে হচ্ছে, একদম। নিজেই এক ধরনের জীবনের ঝুঁকির এক- মধ্যে পড়ে একদম গেছেন, তাই। এবং এবং- একটা পা তো প্রায় হ্যাঁ হ্যাঁ, নষ্টই এটা হয়ে তো গেছে। কাটিয়ে ফেলতো, ডাক্তার বলছে যে এখন আপনি- আপনার মামলার কি মামলাটা অবস্থা? 18ই অক্টোবর 2020 সাল, মামলা খারিজ এতদিন, হয়েছে? হ্যাঁ, খারিজ হয়, এবং আর একটা খারিজ হয় নভেম্বর মাসের 24 তারিখ 19 সাল। আচ্ছা, 19 সাল এবং 20 সাল, এই যে 1-1.5 বছর কি এই মামলাটা চালাতে গিয়া এত অত্যাচার করতো, আমার বাসায় আসলেই কদিন পর পরই থানা থেকে লোক আসলো, আপনার মামলা চলমান, টাকা দেন, নাহলে আবার কিন্তু আপনাকে ধরে মানে এই নিয়ে যে আসতো তখন হ্যাঁ। কত টাকা করে দিতে হতো প্রত্যেকবারে? 20,000, 25,000, 50,000। এভাবে এই তো 2 বছর চললো। হ্যাঁ, এবং পালাই থাকতে হয়েছে। এই বনশ্রীতে এসে আমি 2 মাস থাকছি। বলছে আপনি যদি বাসায় থাকেন তা আপনাকে নিয়ে আবার ওই সময় গুম করা হয় না, আবার গুম করা হবে, এসব থ্রেট করতো, নানান প্রেশানিতে ছিলাম। তো চাকরি রক্ষা করতে গিয়ে আমার স্তরে স্তরে ধরেন জাজ কোর্ট, হয় নাই জামিন, হাইকোর্ট, হয় নাই জামিন, সুপ্রিম কোর্টে গিয়ে জামিন হয়েছে। সেখানে আমার ওই মামলাই প্রায় 80 লক্ষ টাকা খরচ হয়েছে। আমাদের জাতির জন্য দুঃখ এটি আসলে। অবশ্যই যে অবশ্যই এটা আপনার এই মামলাটির একটু মূল্যায়ন আমি রবিন ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। রবিন ভাই, একটি মালটা এবং একটি কমলা, একটি আপেল বিস্ফোরক দ্রব্য হিসেবে রিকভার দেখালো 78 বছর বয়সের একজন মানুষকে। মালটা কম বলতে কোনো বিষয় না, ওটা তো লাগে না, ওটা তো এমনি দেখাতে পারে। তো ওনার উপরে উনি বয়স্ক মানুষ, একজন এবং সুশিক্ষিত মানুষ, 69-এর গণ অভ্যুত্থানের নেতা, গণঅভ্যুত্থান নেতা, এটা তো এর চেয়ে নির্মম ঘটনাতেই দেশে ঘটছে। জেলখানায় আপনাকে দিয়ে দেওয়া হলো, এর মধ্যে কি রিমান্ডে নিয়ে আসলো কিনা? ওরা আবার আমাকে কোর্টে যখন পাঠায় এই মামলা দিয়ে, এরা কিন্তু অনেক মামলা, সেগুলি নাই বললাম, এই ঘটনাটি এই মামলা দিয়ে তারা আমাকে কোর্টে পাঠালো, তখন আবার আমাকে করলো কি, আমাকে 20 পিস ককটেল রিকভারি দিয়ে পাঠালো একই মামলায়। 20 পিস ককটেল আমার কাছে পাওয়া গেছে, এবং ওই মামলা, এই 20 পিস ককটেলের জন্য একটা মামলা, আর ওই পেন্ডিং আর একটা মামলা পূর্বে জামাতের সাথে 2টা মামলা দিয়ে তার কোর্টে পাঠালো। তো কোর্টে যাওয়ার পরে স্বাভাবিক হাজত খান আমাকে তারা তুলে ঢুকে নাই, হাজত খান সরসেবাকে মানে কোর্টে তুলে ফেলছে আর কি।
করানোর পরে এসে তো আমার মুখে দিয়ে চায় হাওয়া গেছে যে আমার পুরো শরীরের যে অবস্থা, ফুলে গেছে। তখন তারা আরো 7 দিন রিমান্ড চাইছিল তখন আমার, তখন ম্যাজিস্ট্রেট রিমান্ড দেয়নি, রিমান্ড না দিয়ে সে আমাকে আদালত জেল হাজতে জেলখানা পরে এবং জেল গেটে জিজ্ঞাসাবাদের এই মামলায় অনুমতি দিল আর কি, 2টা মামলায়। পরে আমি এরপরে আমার অনেকগুলো মামলা তখন জামিন ছিল না, পরে আমি বোধহয় 3.5 মাসের মতো ছিলাম তখন ভিতরে জেলখানা থেকে। তখন এই সব মানে এই যে দীর্ঘ নির্যাতন, এই যে একেবারে সীমাহীন বর্বরতা যে নিপীড়ন চালানো হলো, এক প্রকার মৃত্যুর জন্য প্রিপারেশন নিয়েছিলেন, এবং শরীরে যে পরিমাণ নির্যাতন আপনাকে করা হয়েছে, বেরিয়ে কি চিকিৎসা করতে পেরেছিলেন? এখন শরীরের কি অবস্থা বা সামনের সময়গুলোতে? আমি হসপিটালে থাকা অবস্থায়, এখানে জেলখানায় থাকা অবস্থায়, ওখানে আমি জেলখানার যে মেডিকেল হসপিটাল, আপনি তো নিশ্চয়ই জানেন সব হসপিটালে মেডিকেল আছে, সেই মেডিকেল সেন্টারেই ছিলাম আমি পুরোটা সময়। তো ওইখানে প্রথম দিন থাকতে পারিনি, পরের দিন আমাকে তারাই মেডিকেল সেন্টারে নিয়ে গেছে ডাক্তার, এবং ওইখানে মেডিকেলে আমার এখনো মনে আছে ডাক্তার হাসান হাবিব এবং ডাক্তার বিপ্লব, 2জন ডাক্তার একটা মেডিকেলে ডিউটি করতেন, ওনারা আসতেন। তো ওনারা সত্যি কথা বলতে অস্বীকার করবো না, ওনারা চেষ্টা করছেন আমাকে সুস্থ করার বা পেইন কিলার টিয়ে দিয়ে সাময়িক, কিন্তু তাদের তো সাময়িক যেটা করা তাদের তো সাধ্য সীমিত সাধ্যের মধ্যে যতটুকু করার চেষ্টা করছেন। বের হয়ে আমি চিকিৎসা করছি, এবং এখনো আমার আপনার ওই নামাজ পড়তে গেলে হাঁটুতে সমস্যা হচ্ছে, নামাজের শেষ ডাক্তার কি বলেছে? আমাকে চেয়ারে নামাজ পড়তে বলছিল প্রথম, এখন আমি হাঁটু। আপনি কি স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছেন? পুরোপুরি তো হয় না এটা, আসলে স্বাভাবিক জন্য ফেরা আমাদের জন্য দুষ্কর, আমার না শুধু অনেকের জন্যই, আমার মতো আরো অনেকেই। আমি জেলখানায় যাওয়ার পর দেখি আরো অনেকে এরকম গুম হয়ে কেউ 30 দিন 35 দিন পরও সেখানে গেছে, আমি যাওয়ার পরও আরো অনেকে গেছে। আমাদের এই জীবনের বিনিময়ে বা আমাদের এই কষ্টের বিনিময়ে, আমাদের ইলিয়াস আলী, চৌধুরী আলম, জাকিরের মতো মানুষদের জীবনের বিনিময়ে কিন্তু আজকের দ্বিতীয় স্বাধীনতা যেটা বলছেন আপনারা, আজকে নতুন এক বাংলাদেশ আমরা দেখছি। আর যদি কেউ বলেন, যারা এখন বলে থাকেন যে মাত্র 5 দিন 7 দিন 10 দিনের আন্দোলনের বাংলাদেশ, আমরা সেটা কখনো বিশ্বাস করি না। জি, ফখরুল ইসলাম রবিন ভাই, যে ক্ষত বয়ে বেড়াচ্ছেন, এই ক্ষতের গল্প বা স্মৃতি এরকম 1টা 2টা 5টা অনুষ্ঠানে আসলে শেষ করা যাবে না। শাহ আলম ভাইয়ের যে নির্যাতন, যে নিপীড়ন তিনি বললেন, এটি আসলে শেষ হবে না কোনোদিন। এই ক্ষত থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আগামীর যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশে যেন এরকম কারোর হৃদয়ে ক্ষত, গভীর ক্ষত সৃষ্টি না হয়, সেই সিদ্ধান্তে আমাদের পৌঁছতে হবে। আজকের মতো আমরা আসলে শেষ করছি। ধন্যবাদ রবিন ভাই, ধন্যবাদ শাহ আলম ভাই, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তারই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী ডক্টর এম শাহ আলম এদেশেরই সম্পদ, দেশ মাতৃকার জন্য তার অবদান অপরিসীম। কিন্তু হাসিনার কাছে শাহ আলমের এই গর্বিত পরিচয়ের কোনো মূল্যই ছিল না। আর ফখরুল ইসলাম রবিন, যিনি কিনা একজন উদীয়মান রাজনীতিক, কেবল বিরোধী রাজনীতি করবার কারণেই তাকে নির্মম নিপীড়নের শিকার হতে হয়েছে। আমাদের প্রত্যাশা, নতুন বাংলাদেশে এসব নিপীড়নের বিচার হবে, ভবিষ্যতে যাতে আর কোনো শাসক এমন নিপীড়ক হয়ে উঠবার সুযোগ না পায়, প্রতিষ্ঠিত হবে এই দৃষ্টান্ত। দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেইল nipironersmriti.btv@gmail.com পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।